বন্ধুরা নমস্কার। যতনারায়ণ খোলঙ্কা। তিপ্রামথাকে কি ভেঙেই ফেলবে বিজেপি? ত্রিপুরা রাজ্যের রাজনীতি থেকে তিপ্রামথাকে কি চিরবিদায় দিয়ে দেবে রাজ্যের প্রধান শাসক দল ভারতীয় জনতা পার্টি? তিপ্রামথা এতদিন ধরে যে আশঙ্কাটা করে আসছিল এবং রাজ্যের সাধারণ ভোটাররা যেটা মনে করে আসছিলেন যে একসাথে জোট করলেও তলে তলে তিপ্রামথার সংগঠনটাকে দুর্বল করে দেওয়ার জন্য বিজেপির সংগঠন কাজ করছে এবং বিজেপির নেতারাও বিভিন্ন সময়ে দাবি করেছেন যে তারা তিপ্রামথাকে একেবারে শেষ করে দিতে পারবেন, মানে তিপ্রামথার লোকজন বিজেপিতে চলে আসতে চাইছে এবং তারা চলে আসবে। সেটাই কি সত্যি হচ্ছে? তিপ্রামথা থেকে এখন এমডিসি মানে ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদস্য, তারপর এক্সিকিউটিভ মেম্বার, এরা পর্যন্ত আপনার এসে যোগ দিচ্ছে বিজেপিতে। কেউ কেউ তো ক্যান্ডিডেট পর্যন্ত হচ্ছে। বিভিন্ন জায়গাতে তিপ্রামথার সংগঠনের বিভিন্ন পদাধিকারী এসে দলবল নিয়ে বিজেপিতে যোগদান করছেন। যেরকম ভাবে ভারতের অন্যান্য রাজ্যে দেখা গেছে যে বিজেপির সঙ্গে জোট করার পরে কোনো একটি দল বড় অবস্থা থেকে ধীরে 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 এরকম ভাবে ছোট হয়ে গেছে, যেটা হয়েছে আসামে অসম গণ পরিষদের অবস্থা, যেটা আরো অনেক জায়গাতে যেরকম পাঞ্জাবে আপনার আকালি দলের হয়েছে অবস্থা হয়েছে, যেটা মহারাষ্ট্রে শিবসেনার হয়েছে, যেটা আরো অনেক রাজ্যে অনেক দলেরই হয়েছে। সেই রকমটাই তাহলে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার মাটিতে তিপ্রামথারও হতে যাচ্ছে। এডিসি নির্বাচন সামনে। এই নির্বাচনের আগেই দেখা গেছিল, মানে দিনক্ষণ ঘোষণা করার আগেই দেখা গেছিল যে বিভিন্ন সময়ে বড় বড় দলবদলের অনুষ্ঠান করে বিজেপি রাজ্যবাসীকে বার্তা দিচ্ছে যে দেখো কিভাবে আপনার এডিসি এলাকাতে মানুষ আমাদের দলে যোগদান করছে এবং তিপ্রামথা ছেড়ে বিজেপিতে এসে আপনার যুক্ত হচ্ছে। তখনই তিপ্রামথার নেতাদের সতর্ক হয়ে যাওয়ার কথা ছিল, তখনই তাদের বুঝে নেওয়া উচিত ছিল যে এভাবে জোট টিকিয়ে রাখলে পরে, জোট কতক্ষণ টিকবে সেটা তো আরেকটা কথা, কিন্তু দল টিকবে না। কিন্তু তিপ্রামথার অদূরদর্শী নেতারা এটা বুঝতে পারেননি। তারা এরপরেও বিজেপির দরবারে গিয়ে বারবারই মাথা নত করে দাবি জানিয়ে এসেছেন যাতে আসন সমঝোতা হয়, যাতে তারা বিজেপির সঙ্গে আসন ভাগাভাগি করে আপনার এডিসিতে লড়াই করতে পারে। এবং এর ফলে রাজ্যবাসীর কাছে একটা বার্তা গেছে যে তিপ্রামথার মধ্যে এমন কোনো দুর্বলতা রয়েছে, কারোর ব্যক্তিগতই হোক অথবা সামগ্রিকই হোক, কোনো না কোনো দুর্বলতা তিপ্রামথার মধ্যে রয়েছে। কারোর কারোর এইরকম মনে হয়েছে যে তিপ্রামথার টিকিটা বিজেপির হাতে বাঁধা আছে, অর্থাৎ বিজেপি যখন টানবে তখন সামনে আসবে, বিজেপি যখন ছেড়ে দেবে তখন দূরে সরে যাবে। এই রকম একটা ধারণা কিন্তু রাজ্যবাসীর মাথার মধ্যে কিন্তু মানে রয়েছে। এবং যার কারণে আপনার এডিসি এলাকার বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে সাধারণ যে তিপ্রাসা জনতা, তাদের মধ্যেও অনেকে এখন আর তিপ্রামথার নেতাদের ওপরে আর ভরসা করতে পারছেন না। আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে আমাদের রাজ্যে সাধারণত তিপ্রাসা রাজনীতিতে দেখা গেছে যে কোনো একটি দল বেশি দিন টিকে থাকতে পারে না, যেটা হয়েছিল টিউজেএস এর ক্ষেত্রে। টিউজেএস 1988 সালে কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছিল। মানে ভাবা যায় যে সিপিএম এর রাজত্বে সিপিএম কে হারিয়ে কংগ্রেস এবং টিউজেএস জোট সরকার গঠিত হয়েছিল এবং তারা পুরো 5 বছর সরকার চালিয়েছিল, যদিও 5 বছরের মধ্যে দুজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো তারা সেই সময়ে ছিল। এর পরেও বেশ কয়েক বছর এই টিউজেএস ছিল আমাদের রাজ্যের রাজনীতিতে টিকে ছিল, কিন্তু এরপরে আর বেশি দিন পারেনি। দলটা এখন হারিয়ে গেছে, একেবারে অস্তিত্বহীন হয়ে গেছে। এরপর আইএনপিটি এলো। আইএনপিটি কখনো শাসন ক্ষমতায় যেতে পারেনি, এটা ঠিক, কিন্তু আইএনপিটি যথেষ্ট সমীহ অর্জন করতে পেরেছিল, যথেষ্ট মর্যাদা অর্জন করতে পেরেছিল, কারণ টিউজেএস এর নেতাদের মধ্যে অনেকেই কিন্তু জ্ঞানী গুণী পণ্ডিত হিসেবে এই রাজ্যে কিন্তু পরিগণিত হন। টিউজেএস এর অনেক নেতাকে এই রাজ্যে এতটাই আপনার উচ্চ গুণমান সম্পন্ন নেতা হিসেবে ধরা হয়, যেটা অনেক ক্ষেত্রে অন্য বড় বড় দলগুলোতেও পর্যন্ত অনেক নেতার ক্ষেত্রে বলা হয় না। তো আপনার আইএনপিটির মধ্যেও কিন্তু এই নেতারা যারা টিউজেএস থেকে আসেন তারা যথেষ্ট সমীহ পেয়েছিলেন।
এরপরে আইপিএফটি আসে। আইপিএফটি এসেও প্রথম পর্বে আইপিএফটি ক্ষমতা দখল করে এডিসিতে। 2000 সালের এডিসি নির্বাচনে সিপিএমকে পর্যুদস্ত করে আইপিএফটি এডিসির দখলে নেয়, কিন্তু 5 বছরের মধ্যে 5 জন তারা সিএম উপহার দেয়। অর্থাৎ তাদের মধ্যে বারবার এই ডিভিশন দেখা যায়, একে মানে না, ওকে মানে না, এরকম করতে করতে শেষ পর্যন্ত আইপিএফটি ভেঙে এনএসপিটি তৈরি হয়। নাশপাতি হিসেবে যাকে ব্যঙ্গ করতো সিপিএম এর লোকরা, সেই এনএসপিটি চলে যায় সিপিএম এর সঙ্গে। এরপরে তারা জোট করে এডিসি দখল নিয়ে নেয় আবার। এই ছিল আইপিএফটি সাকসেস, যে তারা সিপিএম এর মতন দলকে অন্য কোনো দলের সঙ্গে জোট না করে, অন্য কোনো জাতীয় দলের সাহায্য না নিয়ে তারা হারিয়েছিল এডিসিতে। এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের পরে সেটাকে তারা ধরে রাখতে পারেনি। এরপরে আবার অর্থহীন হয়ে যায় এই আইপিএফটি। এরপরে অনেক বছর গ্যাপ দেওয়ার পরে আবার আইপিএফটি জেগে ওঠে। তখন নেতৃত্ব বদল হয়, নতুন নেতৃত্ব আসে এবং নতুন নেতারা আইপিএফটিকে একটা অনেকটাই উগ্র রূপে নিয়ে আসে। তারা যে আন্দোলনগুলো করতো, সেই আন্দোলনগুলো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের সমালোচনার শিকার হতো, সাধারণ মানুষ পছন্দ করতো না, কিন্তু তারা একটা উন্মাদনা তৈরি করতে পেরেছিল। কারণ এবার তারা নিয়ে আসে একটা নতুন দাবি। সেই দাবি ছিল ত্রিপুরাল্যান্ডের দাবি, যে আলাদা ত্রিপুরাল্যান্ড রাজ্য হবে। সেই রাজ্য হলে পরে আলাদা মুখ্যমন্ত্রী, আলাদা মন্ত্রিসভা, আলাদা সরকার, এই সমস্ত কিছু রঙিন স্বপ্ন দেখায় তারা ত্রিপুরা জনতাকে। এবং ইয়াং যে জেনারেশনটা, তরুণ সমাজ, এরা কিন্তু প্রচণ্ডভাবে এই দাবিতে উত্তোলিত হয়। মানে তাদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয় এবং তারা ঝাঁপিয়ে পড়ে ময়দানে। যার বেনিফিট নিয়ে বিজেপি এই আইপিএফটির সঙ্গে জোট করে 2018-তে ক্ষমতায় আসে। আইপিএফটিও রাজ্যের ক্ষমতায় আসে। মানে ওই যে টিইউ যে ছিল, রাজ্যের শাসন ক্ষমতা ভোগ করেছিল। এরপরে দীর্ঘদিন পরে 1988-এর পরে 2018, মাঝখানে কত বিশাল গ্যাপ। সেই 2018-তে আবার কোনো ট্রাইবাল বেসড পলিটিক্যাল পার্টি, মানে আঞ্চলিক দল, আপনার কোনো একটি জাতীয় দলের সঙ্গে জোট করে শাসন ক্ষমতায় আসে, কিন্তু সেটাও তারা ধরে রাখতে পারেনি। এখন আইপিএফটির কি দুর্দশা সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। তিপ্রামথাকে আমি বারবার বলেছি যে বিভিন্ন ভিডিওতে, যে তিপ্রামথার ক্ষেত্রে সেন্সিটিভিটি হলো যে তিপ্রামথার সূত্রপাত করেছেন রাজ পরিবারের একজন সদস্য। রাজ পরিবারের একটা গাম্ভীর্য রয়েছে, একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে, মানুষের কাছে একটা আলাদা শ্রদ্ধাবোধ রয়েছে রাজ পরিবার সম্বন্ধে। এই রাজ পরিবারের কোনো সদস্য যখন কোনো রাজনৈতিক দল করেন, তখন সেই দলকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় কর্তব্য। কিন্তু সেইটা কি তিনি করতে পেরেছেন, করতে পারছেন? বারবার বিজেপির নেতাদের সঙ্গে আপনার কথা বলার জন্য বারবার দিল্লিতে ছুটে যাওয়া, মানে মানুষের কাছে এইটা একরকম যে নিজে থেকে উজ্জা গিয়ে আপনার কথা বলা আর কি, যে বিজেপি পাত্তা দিতে চায় না, তারপরেও বিজেপির কাছে বারবার ছুটে যাওয়া আর এসে মানুষকে বলা যে ত্রিপ্রাসাদের জন্য। কিন্তু ত্রিপ্রাসা জনতা যে এই যে কর্মকাণ্ড, এই যে বারবার এদিক ওদিক যে দোদুল্যমান অবস্থা, এইটাকে যে ভালো চোখে দেখছে না তা তো প্রমাণিত। তার কারণে বহু মানুষ তো দলত্যাগ করেছে এবং এখনো করছে। এখন এই অবস্থাতে এই যে ডিসি নির্বাচনটা হবে, এটা কিন্তু আমি বলবো যে তিপ্রামথার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তা না, এটা তো অবশ্যই, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজ পরিবারের সদস্যের জন্য। যে রাজ পরিবারের এই প্রথম কোনো সদস্য কোনো পলিটিক্যাল পার্টি বানিয়েছে। এর আগে কিন্তু রাজ পরিবারের সদস্যরা কংগ্রেসের টিকিটে জিতে কেউ লোকসভাতে গেছেন, কেউ বিধানসভাতে গেছেন, কেউ রাজ্যের মন্ত্রী হয়েছেন। কিন্তু যাই কিছু হয়েছেন, রাজ্যের কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে এইবার প্রথম নিজেদের পলিটিক্যাল পার্টি বানিয়ে তারপর সেই পার্টিকে এডিসিতে ক্ষমতায় এনেছেন এবং বিজেপির সঙ্গে মিলে রাজ্যে শাসন ক্ষমতা ভোগ করছেন। এখন যদি বিজেপির কাছে এই পার্টিটা হেরে যায়, তাহলে এটা প্রমাণিত হবে যে ত্রিপ্রাসা জনতার কাছে এখন আর রাজ পরিবারের সেই গ্রহণযোগ্যতা নেই। মানে রাজ পরিবারের সদস্যের সেই নেতা হিসেবে, পলিটিক্যাল নেতা হিসেবে, রাজ পরিবারের সদস্য হিসেবে তো অবশ্যই গ্রহণযোগ্যতা থাকবে, সেটা তো আলাদা দিক। কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে
সেই গ্রহণযোগ্যতা নেই, এটা কিন্তু মানুষের কাছে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবং এইটা কিন্তু আগামী 2028-এর বিধানসভা নির্বাচনে নির্ণায়ক শক্তি হবে। কারণ একবার যদি ত্রিপুরা মাথা ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আরেকবার উঠে দাঁড়াতে পারবে না। কারণ এই নেতারা যদি একবার ব্যর্থ প্রমাণিত হন তাহলে আরেকবার তারা গিয়ে যদি তারা এই করব সেই করব চিৎকার করে করে যদি বারবার বলার চেষ্টা করেন, মানুষ কিন্তু তার উপরে আর ভরসা রাখবে না। ফলে ত্রিপুরা মাথার সর্বোচ্চ নেতাদের জন্য এইটা নাও অর নেভার এই রকম একটা অবস্থাতে এসে দাঁড়িয়েছে। আর এই চ্যালেঞ্জটা তাদেরকে ছুড়ে দিয়েছে তাদেরই বড় শরিক দল, তাদেরই সহযোগী বন্ধু, মানে ত্রিপুরা মাথার কাছে উজ্জা বন্ধু বিজেপি এখন ত্রিপুরা মাথার সামনে অস্তিত্বের সংকট তৈরি করে দিয়েছে। সেই সংকট মোকাবেলা করে ত্রিপুরা মাথা কি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? যদি মনে হয় পারবে, যদি মনে হয় এই অবস্থায় চ্যালেঞ্জকে মোকাবেলা করেও ত্রিপুরা মাথা আবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এডিসিতে ক্ষমতায় আসবে, দেখিয়ে দেবে বিজেপিকে তার ক্ষমতা, তাহলে জানাবেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি মনে হয় যে না পারবে না, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না, তাহলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন সবাই। যতন খোলমখা, সবাইকে নমস্কার।